এসএসসিতে তোমরা পদার্থবিজ্ঞানের উপর একটা বই পড়েছো, কিন্তু এইচএসসিতে পদার্থবিজ্ঞানটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, আরেকটা অংশ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তো আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বেসিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে, যে হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিচিতি। খেয়াল করো, আমরা যদি শুরুতে এই পদার্থবিজ্ঞানের মান বন্টন, এইচএসসি পরীক্ষার মান বন্টন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই জায়গায় আমি বলতেছি হলো ফিজিক্সে, তাহলে আমরা দেখতেছি হচ্ছে দুইটা পেপার ফিজিক্স, তাহলে একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। এখন প্রত্যেক পত্রেই তোমাকে 100 নম্বরে করে পরীক্ষা দিতে হবে। এই 100 নম্বরের মধ্যে তাহলে টোটাল মার্কস হচ্ছে 100। এই 100 নম্বরের মধ্যে এই 100 নম্বর বেসিক্যালি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এর মধ্যে ফার্স্ট পার্টে যেটা মানে প্রথম অংশ হচ্ছে আমাদের রিটেন পরীক্ষা, এবং এই রিটেন পরীক্ষা হচ্ছে 75 নম্বর, এবং তোমার ব্যবহারিক ঠিক এসএসসির মতোই ব্যবহারিকই হচ্ছে 25 নম্বর। এখন এই রিটেন আবার দুইটা অংশে বিভক্ত, একটা হবে এমসিকিউ আর একটা হলো সিকিউ। এখন তুমি মনে রাখবে এমসিকিউ এর জন্য হচ্ছে তোমাদের 25 নম্বর, 25টা প্রশ্নে 25 নম্বর, আর সিকিউ অংশে হচ্ছে তোমার 50 নম্বর। আর 50 নম্বরের জন্য তোমাকে উত্তর করতে হবে হচ্ছে 5টা প্রশ্ন। এখন তোমার দেয়া থাকবে হচ্ছে 8টা প্রশ্ন, এই 8টা থেকে তোমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম। আর সিকিউ এর যে প্রত্যেকটা প্রশ্নের 10 নম্বর, এটা 4 ভাগে বিভক্ত, একদম এসএসসির মতোই। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। জ্ঞানে থাকবে 1 নম্বর, অনুধাবনে হচ্ছে 2 নম্বর, প্রয়োগমূলক প্রশ্নে 3 নম্বর, আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে হচ্ছে 4 নম্বর। এর মধ্যে গ এবং ঘ এই দুইটা প্রশ্নে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাথ থাকে, ঠিক আছে? তাহলে এটা প্রায় মানে 95% ক্ষেত্রে এই কথাটা সত্য, গ এবং ঘতে ম্যাথ থাকে। এখন তাহলে আমরা মান বন্টনটা নিয়ে একটা আইডিয়া পেয়ে গেলাম। এবার আমরা দেখব পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের অধ্যায় পরিচিতি, যে হচ্ছে কি কি অধ্যায় আছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তোমার সর্বমোট আছে হচ্ছে 10টা অধ্যায়। এখন এই 10টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এটা খুবই ছোট একটা অধ্যায়। আমরা যদি এটার একটু পোস্টমর্টেম করি, তাহলে দেখবো এই ভৌত জগৎ ও পরিমাপ এই বেসিক্যালি 3টা বিষয়ের আলোচনা আছে। এখন 3টা বিষয়ের আলোচনা কি কি? আমাদের প্রথম অংশে আলোচনা করা আছে হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, হ্যাঁ। আর দ্বিতীয় অংশে আমরা যদি বলি, তাহলে এখানে আমাদের পদার্থবিজ্ঞান পড়তে যে বেসিক জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া দেয়া আছে। সেটা হচ্ছে মাত্রা, একক, সংখ্যার বৈজ্ঞানিক পদ্ধতি, হ্যাঁ, যে হচ্ছে সংখ্যাকে কত ভাবে প্রকাশ করা যায়, এই জিনিসগুলা। আর 3 নম্বর পার্টে যেটা দেয়া আছে পরিমাপের ত্রুটি, পরিমাপের ত্রুটি। এই 3টা পার্টের মধ্যে 2 নম্বর যে পার্টটা, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ে এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন আছে। অতএব এই জিনিসটার অ্যাপ্লিকেশন আছে, অতএব এই অধ্যায়ের এই পার্টটা অবশ্যই আমাকে ভালো করে পড়তে হবে। আর মজার ব্যাপার হচ্ছে এই অধ্যায় থেকে এই অধ্যায়টা খুবই ছোট, এবং এখান থেকে সাধারণত কোনো সৃজনশীল প্রশ্ন হয় না। সৃজনশীল বলতে গ ঘ আসে না, তবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং নৈর্ব্যক্তিকের জন্য কিন্তু এই অধ্যায়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা 2 নম্বর যে অধ্যায়টার কথা বলবো, তোমাকে যদি বলা হয় বা যে কাউকে যদি বলা হয় পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা, তাহলে এটা নির্দ্বিধায় উত্তর আসবে হচ্ছে ভেক্টর। ঠিক আছে? ভেক্টর কি? তোমরা যারা এসএসসি তে উচ্চতর গণিত ছিল, তোমরা ভেক্টর সম্পর্কে আইডিয়া নিয়ে আসছো, যার মানও আছে দিকও আছে। তাহলে এই যে ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা তোমার পরবর্তীতে ফিজিক্স ফার্স্ট পেপারের 10টা অধ্যায় আর সেকেন্ড পেপারের 11 অধ্যায়, এই 21টা অধ্যায় পড়তেই আমার এই ভেক্টরে আমরা যা পড়বো সেগুলোর অ্যাপ্লিকেশন লাগবে। অতএব
এখন এই ভেক্টরটা খুব ভালো করে পড়তে হবে। এখন এই যে ভেক্টর খুব ভালো করে পড়ার জন্য আমরা ভেক্টর অধ্যায়ে কি কি আছে এটা নিয়ে একটু বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তবে এটা কি, এটা তোমরা অনেকে এর বেসিক জিনিসটা পড়ে আসছো, সেটা হচ্ছে এসএসসি উচ্চতর গণিতে তোমাদের ভেক্টর নামে একটা চ্যাপ্টার ছিল সেখান থেকে। তবে সেখানে খুবই অল্প আলোচনা ছিল, এখানে অনেক বেশি আলোচনা আছে। এই ভেক্টরের অধ্যায়ে বেসিক্যালি তিনটা জিনিসের আলোচনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ, হ্যাঁ এটা একটা আলোচনা আছে। দুই নম্বরে যে জিনিসটা সম্পর্কে আলোচিত আছে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, এবং আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এখন তোমাদের গণিতে একটা নতুন শাখা চলে আসবে এইচএসসি তে, সেই শাখাটার নাম হবে ক্যালকুলাস। আর ক্যালকুলাসে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস এই ক্যালকুলাসে তোমরা একটা গণিতে পড়বে, সেটা হচ্ছে একটা হলো ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, হ্যাঁ অন্তরীকরণ, আরেকটা হচ্ছে সমাকলন। এখন এই অন্তরীকরণ সমাকলন এই ভেক্টর ক্যালকুলাস আমি যখন পড়তে যাব তখন গণিতের অন্তরীকরণের ধারণাটা তোমার পরিষ্কার থাকা লাগবে। অর্থাৎ এই জিনিসটা তুমি তখনই পড়তে পারবে যখন অন্তরীকরণ জিনিসটা তুমি ভালোভাবে বুঝবে, ঠিক তখন। তার মানে এই অংশটা পড়তে আমাদের গণিতের ক্যালকুলাসের সাহায্য নেওয়া লাগবে। আর এই যে এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। আর মজার ব্যাপার, এখান থেকে ভেক্টর অধ্যায় থেকে অবশ্যই মাস্ট একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে, এটা আসবেই, কোনো ব্যত্যয় নাই। এই জায়গায় আমরা যদি এর পরের অধ্যায়টা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গতিবিদ্যা। খেয়াল করো, এই জায়গায় গতিবিদ্যা অধ্যায় বেসিক্যালি দুইটা অংশের আলোচনা আছে। আমি যদি সেগুলোকে একটু পার্ট করে দেখাইতে চাই, প্রথম পার্টে আমাকে বলতে হবে সেটা হলো একমাত্রিক গতি নিয়ে আলোচনা, আর দ্বিতীয় অংশ হচ্ছে দ্বিমাত্রিক গতি, যেটা পুরাতন সিলেবাসের বইয়ে দুইটা অধ্যায় ছিল। এই দুইটা অধ্যায়কে মিলে একটা অধ্যায় করা হয়েছে তোমাদের এই বর্তমান নতুন সিলেবাসে। দেখো একমাত্রিক গতি আসলে কোনটা, তোমরা এসএসসি তে যে গতিবিদ্যা চ্যাপ্টার পড়ছো না, এসএসসি তে গতি যে চ্যাপ্টার পড়ছো, সেইটারই আরেকটু ডিটেইলস আলোচনাটা হচ্ছে একমাত্রিক গতি। অর্থাৎ একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করলে কি হবে, তারপর হচ্ছে একটা নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে দিলে কি হবে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষেপ করলে কি হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে ঘটনাগুলো কি ঘটবে, এই জিনিসগুলোর আলোচনা আছে তোমার একমাত্রিক গতিতে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো আলোচনা করছিলাম সব একদিকে, হয় উপরের দিকে, নিচের দিকে, অথবা সামনের বরাবর। কিন্তু আমি যদি চিন্তা করি একটা বস্তু এইভাবে চলতেছে, মানে একটা বস্তুকে তুমি তির্যক ভাবে নিক্ষেপ করছো, তাহলে সে এইভাবে চলবে। এখন দেখো তার গতিটা একদিকে যেমন এই দিকে আছে, আবার এই দিকেও আছে, মানে দুই দিকে তার গতি আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দুই দিকে তার গতি আছে। এই কারণে এই গতির নাম হবে দ্বিমাত্রিক গতি। এই দ্বিমাত্রিক গতির এই জিনিসটা যখন তুমি একমাত্রিক গতি ভালো করে বুঝবে, তখন দ্বিমাত্রিক গতি বোঝাটাও তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এই জিনিসটা তোমাদের কাছে একদম টোটালি নতুন, এবং এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে প্রাস। এবং আমরা দেখি প্রত্যেক বছরে এই গতিবিদ্যা থেকে তোমার সৃজনশীল প্রশ্ন হয়, অতএব এই অধ্যায়টাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা পরের অধ্যায়ে আসি, যে হচ্ছে এর পরের অধ্যায়টা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। এখন তোমাকে যদি বলা হয় যে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা, তাহলে যে অধ্যায়টার নাম আসবে সেটা হলো নিউটনীয় বলবিদ্যা। এখন আমরা যদি এই নিউটনীয় বলবিদ্যাকে যদি ভাগ করি, তাহলে বুঝতেই পারতেছে এটা নিউটনীয় বলবিদ্যা, অর্থাৎ নিউটনের গতি সূত্রগুলো নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। তবে এই অধ্যায়টাও বেসিক্যালি দুইটা অংশে ভাগ। একটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে নিউটনীয় বলবিদ্যা, মানে রৈখিক গতির ক্ষেত্রে নিউটনীয় বলবিদ্যা, আরেকটা হলো কৌণিক গতির জন্য। এখন এই রৈখিক গতির ক্ষেত্রে আমাদের নিউটনীয় বলবিদ্যা, নিউটনের তিনটা সূত্র, হ্যাঁ, এবং এগুলার প্রয়োগ, বল, ভরবেগ, এই জিনিসগুলো আলোচনা, সংঘর্ষ, যেটা তোমরা এসএসসি তে বেসিক জিনিসটা শিখে আসছিলা তোমার বল অধ্যায়ে,
এখন এই যে অংশটা, এই অংশটা হচ্ছে সেই অংশটুকুরই একটা ডিটেইলস ভার্সন। আর এই জায়গায় আমি যদি এই পরের কৌণিক গতিটা কি, পরের কৌণিক গতিটা হচ্ছে রৈখিক গতি, হলো সোজা চলার জন্য, আর কৌণিক গতি হচ্ছে ধর সাইকেলের চাকা ঘুরে ঘুরে চলে। তাহলে এখানে ফ্যানের পাখা ঘুরে চলে, এইগুলার গতি আসলে কি গতি? কৌণিক গতি। আর এই কৌণিক গতির জন্য নিউটনের গতিসূত্রগুলো কেমন হবে, এই জায়গায় তুমি আরো নতুন কিছু টার্ম শিখবা, যেমন টর্ক, কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক, কৌণিক গতিশক্তি। এই জিনিসগুলা, এই পার্টটা তোমার এইচএসসি তে টোটালি নতুন। সহজ কথা, এইটারই অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা। তো এই হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। তুমি এখান থেকেও মোটামুটি একটা সৃজনশীল প্রশ্ন পাবে, এটা বলে দেওয়া যায়। এই যে এরপরে অধ্যায়টা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। যদি বলা হয় যে এই ফিজিক্সের এই সবগুলা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় কোনটা, তাহলে বলে দেওয়া যায় যে এটা কাজ ক্ষমতা শক্তিটা হচ্ছে সবচেয়ে সহজ। তো এটা মোটামুটি তোমাদের এসএসসি সিলেবাসে একটা ভালো ধারণা আছে। তারপরে ওই এসএসসি সিলেবাসের যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা ছিল, সেটারই একটি ডিটেইলস ভার্সন হচ্ছে এইচএসসি কাজ ক্ষমতা শক্তি। ওই জিনিসগুলাই আরেকটু বিস্তারিত করে আলোচনা করা আছে। অতএব এটা নিয়ে তোমার খুব বেশি মাথা ব্যথা নেওয়ার কোনো দরকার নাই। এরপরে অধ্যায়টা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষটাও এটাও একটা সহজ অধ্যায়। তুমি এই মহাকর্ষ অধ্যায়ে দেখবে যে হচ্ছে এই জায়গায় ওই এসএসসি টপিকগুলোর পাশাপাশি এসএসসি টপিকগুলোয় আরেকটু অ্যাডভান্স লেভেল আলোচনা করা আছে। তবে এসএসসি টপিকের সাথে সাথে এখানে যে জিনিসগুলো আরো ডিটেইলস ভাবে আলোচনা আছে, সেটা নতুন একটা টপিক পাবা, সেটা হলো মুক্তিবেগ। হ্যাঁ, তারপরে এই জায়গায় কেপলারের সূত্র সহ আরো বেশ কিছু নতুন জিনিস এই অধ্যায়ে অ্যাড করা আছে। তবে আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই যে আমি ফিজিক্সের যে কোনো অধ্যায়ই পড়ি না কেন, আমার কিন্তু ক্যালকুলাস সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকতে হবে। অর্থাৎ তোমরা শুরুতে ম্যাথের ক্যালকুলাসের অ্যাটলিস্ট অন্তরীকরণ পার্ট এবং সমাকলনের বেসিক আইডিয়াটা নিয়ে ফিজিক্স পড়া শুরু করলে তোমরা ফিজিক্সটা ভালো বুঝতে পারবে। এবার আমরা যদি আসি, সেটা হচ্ছে এরপরে অধ্যায়টা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি পদার্থের গাঠনিক ধর্ম আসলে কি কি জিনিস নিয়ে আলোচনা করে। পদার্থের গাঠনিক ধর্মে দুইটা পার্ট আছে। এক নম্বর পার্টটা কি, এটা তোমার প্রবাহী পদার্থ নিয়ে আলোচনা করছে। সরি, প্রথম অংশটা স্থিতি স্থাপকতা, এই ধর্মটা নিয়ে আলোচনা করছে। আর দ্বিতীয় অংশটা হচ্ছে প্রবাহী পদার্থ নিয়ে আলোচনা করছে। আমি একটু যদি ডিটেইলসে বুঝাইতে চাই, তাহলে আমাকে এভাবে বলতে হবে, স্থিতিস্থাপকতা কি, একটা বস্তুকে টানলে যে লম্বা হয়, আমি ধর একটা বস্তুকে টানলাম, রাবার টানলাম, লম্বায় বড় হলো, ছেড়ে দিলাম, তাহলে এই যে আগের অবস্থায় ফিরে আসলো। টানলে বড় হওয়া, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসা, এই ধর্মের নাম হলো স্থিতিস্থাপকতা। এই সংক্রান্ত অনেক আলোচনা পাবা, এটা আগের সিলেবাসে টোটালি একটা অধ্যায় ছিল। এখন আরেকটা হচ্ছে প্রবাহী পদার্থ। দেখো, পদার্থ হচ্ছে তিন প্রকার আমরা জানি, কঠিন, তরল, গ্যাস। এর মধ্যে তরল পদার্থ আর বায়বীয় পদার্থ কিন্তু ফ্লো প্রপার্টি আছে, প্রবাহিত হতে পারে। এই দুইটা জিনিসকে বলা হয় প্রবাহী পদার্থ। এই দুইটা জিনিসের বিশেষ ধর্মগুলা নিয়ে আলোচনা করা আছে এই অংশে। তোমরা এই জায়গায় নতুন কিছু টার্ম শিখবা, যেমন সান্দ্রতা, পৃষ্ঠটান, অন্তবেগ। হ্যাঁ, এখানে কিছু মজার মজার জিনিস আছে। এই অধ্যায়টা এটা খুব বেশি বড় না, তবে এটা তো টোটালি তোমাদের জন্য নতুন। আমরা এরপরে যে অধ্যায়টা পাবো পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়। এখন অষ্টম অধ্যায় হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমি যদি পর্যায়বৃত্ত গতি চিন্তা করি, এটা এসএসসি তে তোমাদের ছিল পর্যায়বৃত্ত গতি। তোমরা এটা বেসিক, একদম খুব বেসিক জিনিসগুলো তোমরা পড়ে আসছো। এখানে অনেক অ্যাডভান্স লেভেলের আলোচনা আছে। আমি যদি বলি, এটা বেসিক্যালি তিনটা অংশে ভাগ করাই পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা। প্রথম অংশে আছে সরল সন্ধিত স্পন্দনের বেসিক আলোচনা, সরল সন্ধিত স্পন্দন। আর পরে এই সরল সন্ধিত স্পন্দনের দুইটা প্রয়োগ দেয়া আছে। প্রথম প্রয়োগটা হচ্ছে আমাদের সরল দোলক নিয়ে, যেটার বেসিক জিনিস তুমি এসএসসি তে শিখে আসছো। আর 3 নম্বরে যে জিনিসটা নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে স্প্রিং। এই যে এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করা আছে। এইগুলা মোটামুটি সবই নতুন, শুধু তুমি এসএসসি তে কিছু বেসিক জিনিস পড়ে আসছো, ওইটারই ডিটেইলস অ্যাপ্লিকেশন পাবা পর্যায়বৃত্ত গতি অংশে। এবার আমরা আসবো তরঙ্গ। দেখো,
আমি যদি তরঙ্গ অধ্যায়টার কথা বলতে চাই, তাহলে তরঙ্গ অধ্যায়ে এসএসসি তরঙ্গে শুধুমাত্র তরঙ্গের বেসিক আলোচনাটুকু পড়ছো। এই জায়গায় এখানে তোমার বেশ কিছু নতুন জিনিস তোমার আসবে। উপরিপাতন নামে একটা কনসেপ্ট আছে। উপরিপাতন মানে আগের এসএসসি তরঙ্গ তো ছিলই, এটার ডিটেলস তো লাগবেই, ডিটেলস আলোচনা থাকবে। তারপরে এখানে উপরিপাতন নামে একটা কনসেপ্ট পাওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। উপরিপাতনে তোমার দেখবা যে হচ্ছে এখানে দুইটা আছে, স্থির তরঙ্গ নতুন, হ্যাঁ স্থির তরঙ্গ, 2 নম্বরে হচ্ছে বিট, হ্যাঁ ব্যতিচার, এরকম কিছু নতুন নতুন টার্ম আসবে, কঠিন কোনো কিছু ব্যতিচার। হ্যাঁ এখানে আরো বেশ কিছু নতুন টার্ম আছে, বাদ্যযন্ত্র নিয়ে কথা বলা আছে। হ্যাঁ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে আমাদের পদার্থবিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট সবচেয়ে কঠিন যে অধ্যায়টাকে মনে করে সেটা হচ্ছে তরঙ্গ। আর এই অধ্যায়টা পড়ার জন্য তোমাকে অবশ্যই গণিতের ত্রিকোণমিতি এই জায়গার বেশ কিছু সূত্র তোমার কাজে আসবে। ত্রিকোণমিতি পার্টটা ভালো করে আইডিয়া থাকা লাগবে এই জিনিসগুলার ক্যালকুলেশন গুলা ভালো করে বোঝার জন্য। এবার আমরা আসি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এটাও বেসিক্যালি দুইটা জিনিসের সম্মিলিত রূপ। এখানে দুইটা জিনিস বেসিক্যালি আলোচনা করা আছে। আমি যদি এই দুইটা জিনিসকে একটু ভাগ করে বলি, প্রথম অংশে আলোচনা করা আছে আদর্শ গ্যাস ও গ্যাসের ধর্ম নিয়ে। হ্যাঁ আদর্শ গ্যাস ও গ্যাসের ধর্ম নিয়ে আলোচনা করা আছে। এই অধ্যায়টার পড়ার একটা সুবিধা, এক ঢিলে তোমার 2 পাখি মারা হয়ে যাবে। এই অধ্যায়টার অংশটুকু ফিজিক্সেও আছে, ফিজিক্সেও কাজে লাগবে, কেমিস্ট্রিতেও কাজে লাগবে। তবে ফিজিক্সের চেয়ে কেমিস্ট্রিতে আলোচনা আরো ডিটেইলস। এবং দ্বিতীয় পার্টটা যদি আমি কথা বলতে চাই, এটা হলো আর্দ্রতা নীতি। এই যে আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেয় না, আজকে আবহাওয়া 60% ঝড় হতে পারে, কালকে বৃষ্টি হবে, আর আজ ঝড় হবে, আজ বৃষ্টি হবে, আজ সেই ভয়ানক সৃষ্টি হবে। এই যে ব্যাপারগুলা আমরা আলোচনা করব হচ্ছে আর্দ্রতা নীতি অংশে। এই অংশটা একদম টোটালি নতুন, যেগুলো তোমরা এসএসসি তে পড়ো নাই। তাহলে এই ছিল আমাদের পদার্থবিজ্ঞানের অধ্যায়গুলো সম্পর্কে বেসিক আইডিয়া। এবার আমাদের যেটা আছে সাজেশন। এখন আমি যে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সাজেশন চাও যে ভাই সবগুলা তো আর পড়ে কমপ্লিট করা সম্ভব না, তাহলে আমি কিভাবে পড়লে অল্প পড়ে আমি ভালো প্রিপারেশন নিতে পারবো। আসো আমি তোমাদেরকে শুরুতে একটা ম্যাজিক্যাল সাজেশন দেওয়ার চেষ্টা করি। আমরা দেখছিলাম কি 75 নম্বর 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে সিকিউ। এখন সিকিউ এর মধ্যে কতে কি থাকে, কতে থাকে হলো জ্ঞান, হ্যাঁ খতে থাকে হচ্ছে অনুধাবন, গতে কি থাকবে প্রয়োগ, আর ঘতে কি থাকবে উচ্চতর দক্ষতা। এই যে জ্ঞান অনুধাবন আর আমাদের এমসিকিউ অংশ, এই অংশের জন্য তোমার কোনো সাজেশন নাই। এই অংশের জন্য প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে, প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে, না হলে তুমি দেখা গেছে যে হচ্ছে তুমি এমসিকিউ মিস করবা, তোমার জ্ঞানমূলক প্রশ্ন মিস হবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে গ ঘ আসছে এই অধ্যায় থেকে, আর হলো জ্ঞানমূলক প্রশ্নটা আসছে এই অধ্যায় থেকে। তারপর মনে করো যে হচ্ছে গ ঘ এই অধ্যায় থেকে আসলো, জ্ঞানমূলক প্রশ্নটা এই অধ্যায় থেকে আসলো। তাহলে যেহেতু একই অধ্যায় থেকে 4টা প্রশ্নের সেট হচ্ছে না, তার মানে জ্ঞান অনুধাবন তোমাকে সব অধ্যায়গুলো পড়তে হবে। এবার আমরা আসি এই গ ঘতে তুমি চাইলে ফাঁকি দিতে পারবে। এই জায়গায় তোমার মোটা উত্তর করতে হবে কয়টা, 5টা প্রশ্ন। আমি তোমাকে মোটামুটি বলতে পারবো এই 5টা অধ্যায়ের যদি গ ঘ তুমি ভালো করে পড়ো, ইনশাল্লাহ তুমি পার হয়ে যেতে পারবা। তাহলে এই 5টা অধ্যায় তুমি একটু মার্ক করে নাও। এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভিক্টর, এখান থেকে একটা প্রশ্ন হবেই মাস্ট। তাহলে তোমাকে এই অধ্যায় গ ঘর জন্য ভালো করে পড়তে হবে। তারপরে আমি যদি বলি এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকেও তুমি একটা প্রশ্ন পাবেই। তাহলে তোমার 2টা প্রশ্ন হয়ে গেল। নিউটনীয় বলবিদ্যা, এখান থেকেও আমি ধরে নিতে পারি তুমি একটা প্রশ্ন পাবে। 3টা। এই জায়গায় গতিবিদ্যা, এটা এখান থেকেও তুমি একটা প্রশ্ন পাবে বলা যায়। তাহলে কয়টা হয়ে গেল, 4টা। এবার তুমি একটা কাজ করতে পারো, এই কাজ ক্ষমতা শক্তি মহাকর্ষ, এই দুটো যেহেতু তুলনামূলকভাবে সহজ অধ্যায়, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন তুমি যদি পড়ে ফেলতে পারো, বাকি অধ্যায়গুলা, বাকি 4টা অধ্যায় তুমি যদি কাজ নাও করো, ইনশাল্লাহ তুমি 5টা প্রশ্নের উত্তর করে চলে আসতে পারবা।
তবে এই কথা কিন্তু তোমাদের মানতেই হবে যে এই অংশের জন্য এমসিকিউ, জ্ঞান, অনুধাবন এগুলোর জন্য কোনো সাজেশন নেই, এটা সবই করতে হবে মাস্ট, ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। তবে এর ক্ষেত্রে একটা কথা আছে, এইচএসসি না হলে পার হয়ে গেল, কিন্তু এই সিস্টেম ফলো করলে ভর্তি পরীক্ষায় গিয়ে বাস খাবে 100% নিশ্চিত। তো তোমার যদি মনে হয় আমি কোনো ক্রমে এইচএসসি পার হয়ে যাইতে চাই, তাহলে সাজেশন ফলো করতে পারো। তবে ভর্তি পরীক্ষার জন্য কোনো সাজেশন নাই, সব পড়তে হবে, A to Z পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, বুঝে পড়তে হবে। ক্লিয়ার? এই জায়গায় তাহলে ভর্তি পরীক্ষার জন্য কোনো সাজেশন নাই। এবার আমরা আসি বই। সবচেয়ে কনফিউশনাল অংশটা হচ্ছে যে বই। এসএসসির জন্য তো একটা বোর্ড বই ছিল, কিন্তু এইচএসসির জন্য কিন্তু এরকম স্পেসিফিক কোনো বোর্ড বই নাই। তাহলে এই জায়গায় দেখা গেছে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 15-16টা রাইটারের বই আছে, দ্বিতীয় পত্র এরকম 15-16টা রাইটারের বই আছে। তবে আমরা যদি 15-16টা রাইটারের বই তো আমাদের কেনা সম্ভব না, তবে আমি তোমাকে একটা সিরিয়াল মেনটেন করতেছি, তুমি এইভাবে কন্টিনিউ করো, তাহলে দেখবে যে হচ্ছে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট আসবে। তোমার একটা মেইন বই ফলো করো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য, সেটা হচ্ছে ইসাক স্যারের বই। এই বইগুলার কনসেপ্ট গুলা মোটামুটি খুব ভালো করে দেয়া আছে এবং যথেষ্ট সংখ্যক ম্যাথ আছে, থিওরি গুলো খুব ভালো করে আলোচনা করা আছে। 2 নম্বর তোমাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে তপন স্যারের বই। ঠিক আছে, এই দুটা বই কালেকশনে থাকা পড়া এনাফ। এই দুটা বই পড়লে তুমি ইনশাল্লাহ, আমি আশা করতে পারি যে হচ্ছে তুমি এইচএসসি পরীক্ষায় 100% কমন পাবে, বুয়েট ভর্তি পরীক্ষাতেও 100% কমন পাবে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও 100% কমন পাবে এবং যে কোনো জায়গায় কমন পাবে। এরপরেও তুমি যদি আরেকটা বই সংগ্রহ রাখতে চাও, তাহলে সেলু স্যার নামে একজন রাইটার আছে, তাহলে এই স্যারের বইটাও তুমি কালেক্ট করে পড়তে পারো। তাহলে এই হচ্ছে 3টা বই। এরপরে মনে হয় যে ভাইয়া আমি একটু এমসিকিউ এর জন্য ট্রিক্স গুলা শিখি, আমি একটু আগে থেকে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে চাই, আমি বুয়েট ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন গুলো এখন থেকে নিতে চাই, আমি জিনিসগুলো খুব সাজায় গোছায় পড়তে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় আমার লেখা একটা বই আছে, তুমি সেটা দেখতে পারো। আমি আশা করি ওই জায়গা থেকে তুমি খুব ভালো হেল্প পাবে। সেটা হচ্ছে এনার্জি। তাহলে এই এনার্জি বইটা একদম ফিজিক্স মানে প্রথম বর্ষের শুরু থেকে তুমি যদি সংগ্রহ করতে পারো, তাহলে তুমি একই সাথে এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য বস হয়ে যাবে ইনশাল্লাহ এই জায়গায়। তাহলে এই ক্রমটা মেনটেন করো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমি পড়াশোনাটা করব কিভাবে। তাহলে এবার আসি যে আমরা কিভাবে পড়াশোনাটা আগায় নেব। দেখো যে আমরা কিভাবে পড়বো, যে আমরা পদার্থবিজ্ঞানটা আসলে পড়বো কিভাবে। আমি তোমাকে এই জায়গায় একটা তোমাকে সিস্টেম বলি। তুমি প্রথমে যে জিনিসটা বলবে সেটা হচ্ছে ওই অধ্যায়টা সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়ে নেবে। এখন বেসিক আইডিয়া তুমি কিভাবে নেবে, এটার জন্য তুমি তোমার টিচারের লেকচার ফলো করতে পারো, তুমি ইউটিউব থেকে অধ্যায় ভিত্তিক বিভিন্ন চ্যানেলে প্লে লিস্ট আছে, আমার চ্যানেলও আছে, তো এই জিনিসগুলো ফলো করতে পারো। অথবা এই জিনিসটা ফলো করতে পারো। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেপ। তুমি আগে বেসিক আইডিয়া গুলো নিয়ে নাও। আর 2 নম্বরে তুমি যে কাজটা করবে, এটা করার পরে বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করার পরে তুমি ইসাক স্যারের বইটা রিডিং করো। যে ইসাক স্যার, এটা একবার রিডিং করো, রিডিং করে দেখে নাও আসলে বইয়ে কি কি আছে এবং তোমার কোনো কিছু পড়া বাদ আছে কিনা। তাহলে বই রিডিং করার পরে 2 নম্বর, 3 নম্বর স্টেপে তুমি যাবা যে এবার তপন স্যারের বইটা রিডিং করবা। এখন তপন স্যারের বইটা যে রিডিং করবা, রিডিং করে যে কাজটা করবা, এখানে দেখবা বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। মানে এক্সট্রা ইনফরমেশন মানে কি, বেশ কিছু ইনফরমেশন তুমি তপন স্যারের বইয়ে পাবা যেটা ইসাক স্যারের বই নাই। তাহলে এই যে ইনফরমেশন গুলো তোমার মেইন যে রাইটার ধরছিল ইসাক স্যার, এই বইয়ে নাই, সেই ইনফরমেশন গুলো এখান থেকে নিয়ে ছোট্ট করে এই ইসাক স্যারের বইয়ে লিখে রাখবা। মানে ওই সিলেক্টিভ জায়গায়, ধরো তুমি ভেক্টরের যোগ পড়তেছো, ভেক্টরের যোগের একটা এক্সট্রা ইনফরমেশন পাইছো, তাহলে এই ইনফরমেশনটা তুমি ইসাক স্যারের বইয়ের ওই টপিকের ওই জায়গায় কি লিখে রাখো। তাহলে পরবর্তীতে তোমাকে কিন্তু এই বইটা আর রিডিং করতে হবে না। এটা হয়ে গেলে তুমি যে কাজটা করো, তুমি এনার্জি বইটা হাতে নাও।
এনার্জি বইটা হাতে নিয়ে এই বইটা কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, যে হচ্ছে তাহলে তোমার সবগুলো আলোচনা করা হবে। তুমি যখন এই বইটা সামনে নিবে তখন দেখবে তুমি যা কিছু পড়ছো এর সব কিছু ম্যাথ, থিওরি, এ টু জেড সবকিছু গোছানো ভাবে দেওয়া আছে। তা তুমি যদি এইভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমার আর ফিজিক্সে কোনো প্রবলেম থাকবে না। তুমি যখন এখানে আসবে তখন দেখবে যে হচ্ছে ওই একটা টপিক করতেছো, ওই টপিকের থিওরি অংশ থেকে কি কি প্রশ্ন হয়েছে, তারপরে হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা কি কি প্রশ্ন এসেছিল, বোর্ড পরীক্ষা কি কি প্রশ্ন এসেছিল, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষা কি কি প্রশ্ন এসেছিল, সবগুলা সাজানো ভাবে দেওয়া আছে ওই টপিক রিলেটেড করে। এটা গোছায় পড়ো তাহলে তোমার ফিজিক্সের প্রিপারেশনটা 100% কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে তুমি কি করবা? পরবর্তীতে তুমি এই যে ইসাক স্যারের বইটা বারবার দেখবা, কারণ এখানে এক্সট্রা ইনফরমেশন গুলো নোট ডাউন করে দেওয়া আছে কনফিডেন্সের জন্য, আর এনার্জি কন্টিনিউ করবা। তাহলে আশা করি তোমার ফিজিক্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো তোমরা সবাই ভালো থেকো, এভাবে আজকে থেকে পড়াশোনা শুরু করো। তবে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে আমি আমার স্টুডেন্টদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভৌত জগৎ ভেক্টর, ভৌত জগৎ পরিমাপ এখান থেকে এই অধ্যায় থেকে শুরু করি না, আমি শুরু করি হচ্ছে ভেক্টর থেকে। কারণ এই ভেক্টর অধ্যায়ের অ্যাপ্লিকেশন প্রত্যেকটা অধ্যায় আছে। তাহলে তুমি আগে ভেক্টর অধ্যায়টা পড়া কমপ্লিট করো, তারপরে তুমি ভৌত জগৎ পরিমাপ শুরু করবে, তারপর আস্তে আস্তে বাকিগুলা তুমি সিরিয়ালি পড়তে পারবে। এই জায়গায় আরেকটা জিনিস হয় যে হচ্ছে ম্যাক্সিমাম কলেজে প্রথম বর্ষে শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পেপার পড়ানো হয়। তবে কলেজ ভেদে অনেক কলেজে এখন প্রথম বর্ষেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা সম্মিলিত করে পড়ায়। অতএব এটা কোনো টেনশন নাই, তুমি প্রথম দিকের অধ্যায়গুলো সব কলেজেই পড়াবে। অতএব ভালো করে পড়তে থাকো, ইনশাল্লাহ তোমাদের এইচএসসি তে খুব ভালো একটা রেজাল্ট হবে এবং তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া বা ভালো একটা সাবজেক্ট হবে এটা তুমি পড়তে পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।